হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা উপস্থিত হয়েছি ৭৭তম প্রজাতন্ত্র দিবসে। আজকের দিনেই আমরা বলতে পারো যে প্রজাতন্ত্র শব্দটা সব থেকে বেশি গুরুত্ব পেয়েছিল আমাদের ভারতীয় সংবিধানে। আর এই আজকের দিনটাকে স্মরণ করেই কিন্তু এমন একটা ক্লাস বা এমন একটা ইন্টারেস্টিং সেশন আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি, যেখানে ভারতের সংবিধান থেকে টপ মোস্ট 26টা প্রশ্ন আমি এখানে এনেছি। যেহেতু 26 jan 2026 সাল, তাই জন্য চলে এসেছে 26টা প্রশ্ন, কিন্তু সেটা উত্তর করতে হবে 26 মিনিটে। তো এটাই হলো ইন্টারেস্টিং একটা জায়গা। তো আমার ঘড়িবাবু এখানে অপেক্ষা করছে, তো আমি যেই মুহূর্তে কোয়েশ্চেন অন করব সেই মুহূর্তেই কিন্তু ঘড়িবাবুকেও আমি অন করে দেবো। তো তোমরাও কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, এবং আমি যেই মুহূর্ত থেকে একটা করে প্রশ্ন তোমাদের সামনে আনবো, তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে উত্তর করতে থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আর বেশি কথা না বাড়িয়ে। আর অবশ্যই বলে দিই যে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এই সমস্ত ব্যক্তিরা যাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি এবং স্বাধীন দেশে অবস্থান করছি, পাশাপাশি এখনো যে সমস্ত মানুষজনদের জন্য আমরা শান্তিতে নির্বিঘ্নে আমাদের দেশে বাস করতে পারি এবং আমাদের একটি গণতান্ত্রিক দেশ এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, সেই সমস্ত মানুষজনদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই ক্লাসটা শুরু করছি। জয় হিন্দ, জয় বন্দে মাতারম দিয়ে আমরা শুরু করব আজকের ক্লাস। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন যেই মুহূর্তে স্ক্রিনে আসবে ঘড়িবাবুকেও আমি অন করে দেব। ঠিক আছে, তাহলে রেডি সকলে, লেটস স্টার্ট। চলো শুরু হয়ে গেল আমাদের ঘড়ি এবং আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে স্ক্রিনে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? খুব ইজি কোয়েশ্চেন, আমি জানি। একটা ইজি কোয়েশ্চেন দিয়েই আমি শুরু করছি, তার কারণ এই প্রশ্নটা ইজি হলেও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের আসে। আর বিভিন্ন পরীক্ষায়, তোমরা যে কোনো পরীক্ষায় যাবে, এই টাইপের প্রশ্ন তোমরা পাবেই পাবে। তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? B.R. আম্বেদকর। B.R. আম্বেদকরের যদি আমি একটা ইম্পর্টেন্ট বইয়ের নাম বলি, তাহলে অবশ্যই আমাদের সবার আগে যেটা মাথায় আসে, ওয়েটিং ফর এ ভিসা। এই বইটা আমাদের মাথায় আসে সবার আগে। যদি জওহরলাল নেহরুর বইয়ের নাম বলি, তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া। যদি মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম বলি, তাহলে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তো এই বইগুলো একদম যেন ঠোঁটের ডগায় থাকে, প্রত্যেকে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের জন্য একটি গণপরিষদের ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছিলেন কে? তো সেখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আইএনসি ইন 1934, ক্রিপস মিশন 1942, ক্যাবিনেট মিশন 1946, নাকি সাইমন কমিশন ইন 1927? তোমরাও উত্তর করতে থাকো অবশ্যই। আর এদিকে ঘড়িবাবুও কিন্তু অলরেডি চলছে টিক 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 করে। তো তোমরা অবশ্যই বলো যে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে। ভারতের একটি গণপরিষদের ধারণা, এটা প্রথম কে দিয়েছিলেন? M.N. রয়। এটা প্রথম দিয়েছিলেন M.N. রয়। তো সেটা কত সালে তিনি দিয়েছিলেন? না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1934 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো, এই যে অ্যাসেম্বলি আমাদের যে আইএনসির প্রথম ক্যাবিনেট মিশনের যেটা প্রথম অ্যাসেম্বলি, সেটা কত সালে হয়েছিল? 1946-এ হয়েছিল, ডিসেম্বর 9। ওকে, এবং এটার ফার্স্ট মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল। আর এই যে এটার কমপ্লিশন হয়েছিল নভেম্বর 26, 1949-এ। আমাদের পুরো কনস্টিটিউশনের ড্রাফট কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, তো তাই জন্য এই 1949-এর 26শে নভেম্বরকে আমরা বলে থাকি কি না, এটাকে আমরা বলে থাকি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে বা ভারতীয় সংবিধান দিবস। ঠিক আছে, তো এটা একটুখানি মাথায় রাখবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে বা ভারতীয় সংবিধান দিবস। কিন্তু যদি বলে যে এটা এফেক্ট হয়েছিল কত সালে, তাহলে কিন্তু আমাদের উত্তর হবে 1950, 26 জানুয়ারি। তো এইগুলো একটু মাথায় রাখবে, কবে প্রথম মিটিং হয়েছিল, কবে আমাদের কনস্টিটিউশনকে কমপ্লিট করা হয় এবং কবে সেটা এফেক্টে আসে। তিনটে উত্তর কিন্তু 3 রকমের হবে। আর প্রথম এই ক্যাবিনেট মিশন বা প্রথম এই গণপরিষদের ধারণা কে দিয়েছিলেন? M.N. রয় প্রথম এই ধারণা দিয়েছিলেন। এই 4টে কোয়েশ্চেন আমরা এখান থেকে পেয়ে গেলাম। চলো পরের প্রশ্ন কি বলেছে, পঞ্চায়েতি রাজের ত্রিস্তরীয় ব্যবস্থা কোন রাজ্য প্রথমবারের মতো গ্রহণ করেছিল? অর্থাৎ পঞ্চায়েতি রাজের যে এই 3 টায়ার সিস্টেম, এটা
প্রথমবার কোন রাজ্য ইমপ্লিমেন্ট করেছিল? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে রাজস্থান। রাজস্থানে কিন্তু এটা প্রথম ইমপ্লিমেন্ট করা হয় এবং তারপরে অন্ধ্রপ্রদেশে করা হয়েছিল। ঠিক আছে। আর অবশ্যই তোমরা আমাকে বলতে পারো যে এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা, সেখানে এই 3টে স্তরে কি কি রয়েছে, তোমরা এটা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে কিন্তু। ওকে, চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। 3 মিনিটে 3টে প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি জাস্ট একটু বলে দিই তোমাদের, রাজস্থান ফার্স্ট স্টেট হয়ে গিয়েছিল যারা কিন্তু এই 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেমটাকে অ্যাডপ্ট করেছিল, এবং লঞ্চিং ইট অন অক্টোবর 2, 1959। তো এটা কত সালে অ্যাডপ্ট করা হয়েছিল? 1959 সালের 2রা অক্টোবর, এটা মাথায় রেখো। আর এই 2রা অক্টোবরের কথা যদি আমি বলি, তাহলে গান্ধী জয়ন্তী যেরকম আমরা পালন করে থাকি, এটা আমাদের ভুলে গেলে চলবে না যে সেই দিনকে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। তো অবশ্যই কিন্তু সেটাও মাথায় রাখতে হবে, তারও জন্মদিন কিন্তু এই দিনে। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো। তারপরে অন্ধ্রপ্রদেশে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। চলো, নেক্সট কোয়েশ্চেন বলেছে, গণপরিষদের নিচের কোন কমিটির সভাপতিত্ব করেন ডক্টর B.R. আম্বেদকর? অ্যাকচুয়ালি এটা হবে নট চেয়ার্ড, অর্থাৎ করেননি হবে। ঠিক আছে, তো করেননি ডক্টর B.R. আম্বেদকর। তো তুমি বলে দাও কোনটা হবে? ড্রাফটিং কমিটির চেয়ারপারসন তো অবশ্যই আমাদের ডক্টর B.R. আম্বেদকর, তো এটা তো কোনোভাবেই হবে না। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, রুলস অফ প্রসিডিওর কমিটি, নাকি স্টিয়ারিং কমিটি? কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশন বি, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস। তাহলে এর দায়িত্বে কে ছিলেন? এর দায়িত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর স্টিয়ারিং কমিটিরও দায়িত্বে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তবে B.R. আম্বেদকরও এটাই দেখাশোনা করেছিলেন। তাহলে ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন কিন্তু আমাদের ডক্টর B.R. আম্বেদকর। চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ভারত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করে, তার রিজন কি? মেন কারণ কি? মেন কারণ কোনটা হবে? এই দিনে বা এই তারিখে সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, এই তারিখে সংবিধান কার্যকর হয়, এই তারিখে স্বাধীনতা অর্জন হয়েছিল, নাকি এই দিনে গণপরিষদ গঠিত হয়? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? যারা আমরা ইতিহাস জানি, একটু আগেই তোমাদের বললাম 1949 26 নভেম্বর আমাদের সংবিধানকে তৈরি করা হয়, কিন্তু ফরমেশন হয়। কিন্তু আমি যদি বলি যে এটা কবে কার্যকর হয়, তাহলে কিন্তু 1950 26 জানুয়ারি আমাদের উত্তর হবে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এই দিনে সংবিধানকে কার্যকর করা হয়েছিল। ঠিক আছে, তো এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, এটার একদম পোস্ট পার্টিশন, মানে প্রথম যখন এটা তৈরি করা হয়, তখন মেম্বার সংখ্যা কত ছিল? টোটাল 299। 229 জন রিপ্রেজেন্ট করেছিল বিভিন্ন যে প্রভিন্সগুলো ছিল সেইগুলোকে, 70 জন রিপ্রেজেন্ট করেছিল বিভিন্ন প্রিন্সলি স্টেটকে। ঠিক আছে, ইনিশিয়াল স্ট্রেংথ হিসেবে ছিল 389 মেম্বার্স, যার মধ্যে 292টা প্রভিন্স, 93টা প্রিন্সলি স্টেট এবং 4টে চিফ কমিশনার প্রভিন্স হিসেবে এখানে ছিল। ফাইনাল অ্যাডপশনের সময়, অর্থাৎ 1949 বা 1950 টাইমে যখন ফাইনাল কনস্টিটিউশন আমাদের কার্যকর হতে যায়, সেই সময় 24শে জানুয়ারি 1950-তে দাঁড়িয়ে আমরা দেখব যে কারা ফাইনালি সাইন করেছিল, কতজন মেম্বার? 284 জন মেম্বার। এবং এখান থেকে প্রশ্ন আসে যে ফাইনালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে কতজন কনস্টিটিউশনকে সাইন করে সেটাকে কার্যকর করেছিল? তো সেখানে আমাদের উত্তর হয়ে যাবে 284 জন মেম্বার কিন্তু সাইন করেছিল। আর উইমেন মেম্বারের মধ্যে যদি আমরা দেখি, টোটাল 15 জন মহিলা মেম্বার ছিল এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে। তো এটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি আমরা। 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে মেনে নেওয়ার সাথে, মানে বেছে নেওয়ার সাথে যুক্ত কোনটা? ডান্ডি মার্চ, পূর্ণ স্বরাজ ডিক্লারেশন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নাকি ক্যাবিনেট মিশন প্ল্যান? কোনটা হবে সঠিক উত্তর আমাদের এখানে? অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে
পূর্ণ স্বরাজ ডিক্লারেশন। আমি তোমাদের নেতাজি নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম 23 জানুয়ারিতে, এবং সেই দিনকে আমি একটা কথা বলেছিলাম যে 23 মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই পূর্ণ স্বরাজেরই ডাক দিয়েছিলেন, এবং তিনি কোনো রকম আপোষহীন একটা সংগ্রামের দিকেই যেতে চেয়েছিলেন, এবং সেটা যদি সশস্ত্র পথে হয় তাহলে সশস্ত্র পথে একটা আপোষহীন সংগ্রামের কথাই তিনি বলেছিলেন। তো তার এই যে পূর্ণ স্বরাজের দাবি, সেটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে লাহোর সেশন হয়েছিল 1929-এ, সেখানে প্রথম ডাক দেওয়া হয়েছিল এই লাহোর সেশনে। তো পূর্ণ স্বরাজ ডিক্লারেশন সম্পর্কে একটু আমরা তথ্য জেনে নিই। সেখানে বলা হয়েছিল যে দেখো, দ্য রেজলিউশন ওয়াজ পাস ডিউরিং দ্য লাহোর সেশন, আমি একটু আগেই সেটা বললাম 1929, এবং সেখানে প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে বা প্রিসাইডেড ওভার বাই জওহরলাল নেহেরু, ঠিক আছে। এবং সেই সময় অবভিয়াসলি আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, কিন্তু সেই ডেডলাইনটা মানে ব্রিটিশ গভর্নমেন্ট ফেল টু মিট দ্য ডেডলাইন ফর গ্রান্টিং ডমিনিয়ন স্ট্যাটাস। ওকে, এবার দেখো, এটা ব্রিটিশ সরকার ডমিনিয়ন মর্যাদা প্রদানের সময়সীমা পূরণ করতে ব্যর্থ হয়েছিল এই ক্ষেত্রে, যেটা জওহরলাল নেহেরুর সভাপতিতে লাহোর সেশনে ডাক দেওয়া হয়েছিল পূর্ণ স্বরাজের। ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেস এই দিনটাকেই স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করেছিল, এবং সারা ভারতবর্ষ জুড়ে এই দিনে কিন্তু প্রথম একটা উন্মাদনার সাথে স্বাধীনতা দিবস পালন করা শুরু হয়ে গিয়েছিল সারা ভারত জুড়ে বলতে পারো। এবং এখানে আমি আবারও বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু একটা গভীর প্রভাব অবশ্যই ছিল। 9 মিনিট 25 সেকেন্ডে আমরা দাঁড়িয়ে আছি, চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে, যিনি প্রজাতন্ত্র দিবসের শপথ গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নটা আমি বারবার তোমাদের করিয়ে থাকি। 1950-তে আমাদের প্রথম স্বাধীন ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাকে নিয়ে আসা হয়েছিল? অবশ্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন, তাই না? তিনিই তো ছিলেন আমাদের প্রথম রাষ্ট্রপতি হিসাবে। তো তাকেই আমরা প্রথম মানে শপথ গ্রহণ করতে দেখি। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ 1950 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? রাজপথ, রেড ফোর্ট, আরভিন স্টেডিয়াম নাকি ইন্ডিয়া গেট? কোথায় হয়েছিল? তোমরা উত্তর করো। ঘড়িবাবু 1 মিনিট 10 মিনিট অলরেডি টিক 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 করে চলে গেছে, তোমরা উত্তর করতে থাকো। আমাদের এখনো যেখানে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ঘটে থাকে, সেটা কোথায় হয়? রেড ফোর্টের সামনে, তাই না? আমাদের রেড ফোর্টের সামনেই কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম বিদেশি প্রধান অতিথি হিসাবে কে ছিলেন? কুইন এলিজাবেথ টু, সুকর্ণ, নিকিতা খ্রুশদেব নাকি আইসেনাওয়ার? কে হবে আমাদের সঠিক উত্তর? সুকর্ণ হয়ে যাবে সঠিক উত্তর। তিনি কোথাকার প্রেসিডেন্ট ছিলেন? ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে? ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে তিনি, যিনি প্রথম আমাদের যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়েছিল সেখানে তাকে চিফ গেস্ট করে আনা হয়েছিল। তাহলে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে 2026 সালে কাকে চিফ গেস্ট করে আনা হয়েছে, এবং তার সাথে সাথে তোমাদের কাছে একটা হোমওয়ার্কেরও কোয়েশ্চেন থাকলো যে 2025 সালে কাকে চিফ গেস্ট করে আনা হয়েছিল। তো এটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে উত্তরটা দেবে, ঠিক আছে? তার এখানে জেনে নাও, ইউরোপিয়ান কাউন্সিল থেকে মিস্টার অ্যান্টোনিও কোস্টা, তাকে নিয়ে আসা হচ্ছে, এবং ইউরোপিয়ান কমিশনের যিনি প্রেসিডেন্ট, তার নাম হলো উর্সুলা ভন দের লিয়েন। এই দুজন মানুষকে কিন্তু নিয়ে আসা হবে, যারা 2026 সালে আমাদের যে রিপাবলিক ডে প্যারেড হবে সেখানের চিফ গেস্ট হিসেবে থাকবেন। তো এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে, এবং তাদের ছবিও তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এতদূর পর্যন্ত সকলের কাছে ক্লিয়ার? যারা যারা কিন্তু ক্লাস করছো, আমি প্রত্যেককে বলবো ক্লাসটা দেখাকালীন তোমরা কিন্তু সকলে খাতায় নোট ডাউন করতে থাকো, যেগুলো তোমরা জানো না যে তথ্যগুলো, অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এবং সেশনটাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দেবে, কারণ 26 মিনিটে 26টা প্রশ্ন, একটা বেশ কি বলবো, একটা মানে আমাদের এটার মধ্যে একটা উত্তেজনা যেরকম রয়েছে, সেরকম আমরা খুব ভালোভাবে কিন্তু একটা ক্লাস এখানে করে ফেলতে পারছি। প্রচুর ভালো ভালো প্রশ্ন কিন্তু আমরা এখানে দেখে নিতে পারছি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কোন মন্ত্রণালয় দ্বারা আয়োজন করা হয়? এটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোন মিনিস্ট্রি এটাকে দেখাশোনা করে থাকে।
এত বড় যে একটা প্রোগ্রাম অ্যানাউন্স বা আয়োজন করা হয়ে থাকে প্রত্যেকটা রিপাবলিক ডেতে, তো সেটা অর্গানাইজ কে করে? তো অবশ্যই সেটা অর্গানাইজ করে থাকে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স। আর 2026 সালের কথা যদি আমি বলি, তাহলে এই মিনিস্ট্রি অফ ডিফেন্সে যিনি হেড বা আমাদের ডিফেন্স মিনিস্টার যিনি রয়েছেন তার নাম কি? ডিফেন্স মিনিস্টারের নাম কি বাবা? সকলে বলে দাও। যে রাজনাথ সিং, তাই তো? রাজনাথ সিং। চলো, এটা কিন্তু আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। নেক্সট চলে আসো, কোন সংবিধান অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি থাকবেন? দেখো, রাষ্ট্রপতির আর্টিকেলগুলো যদি আমার জানা থাকে, ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো, আমি ক্লাসেও তোমাদেরকে বারবার বলে থাকি যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার, গভর্নর, হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট আমাদের যে পদগুলো রয়েছে, এই পদগুলোর কিন্তু প্রত্যেকের ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো আমাদের জেনে রাখা ভীষণ দরকার। তো এখানে আমাদের আর্টিকেল নাম্বার 52 হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে বলা হয়েছে ভারতের মানে রাষ্ট্রপতি থাকবেন। এবং এখানে দেখো, আমি তোমাদের পুরো যত প্রেসিডেন্টের আর্টিকেল রয়েছে একটা কমপ্লিট চার্ট দিয়ে দিয়েছি, যেখানে ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট আর্টিকেলগুলোকে আমি মেনশন করে দিয়েছি। তোমরা এই পিডিএফ কোথায় পাবে? আমি কিন্তু এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। কোথায় পাবে সেটা আমি সমস্ত কিছু বলে দেব। পুরো ক্লাসটা আগে দেখে নাও, দেন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা এই পিডিএফ কোথায় পেতে চলেছো। ঠিক আছে, আমি কমপ্লিটলি ফ্রিতেই কিন্তু এই পিডিএফ দিয়ে দেব। তো সকলে ক্লাসটাকে আগে করে নাও, তারপরেই আমি তোমাদেরকে দিয়ে দেব। চলো, নেক্সট আমরা চলে যাই 12 নম্বর প্রশ্ন। ভারতকে প্রজাতন্ত্র এটা বলা হয় কেন? ভারতকে প্রজাতন্ত্র কেন বলি আমরা? দেখো, প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো রয়েছে না, যে রিপাবলিক, ডেমোক্রেটিক, সোশ্যালিস্ট, তো আমরা এই ওয়ার্ডগুলো কেন ইউজ করে থাকি? এগুলো তো প্রত্যেকটার এক একটা নিজস্ব মানে রয়েছে। তো প্রজাতন্ত্র বলা হয় তার কারণ হচ্ছে এখানে আমাদের এখানে স্টেট বলতে কিন্তু আমাদের দেশের কথা বলা হচ্ছে, রাষ্ট্রের কথা বলা হচ্ছে। তো এই রাষ্ট্রের যিনি হেড তাকেও কিন্তু ইলেক্ট করা হয়, অর্থাৎ বংশ পরম্পরায় হয়ে গেল বা অন্য কোনোভাবে হেরিডিটারি কিন্তু তাকে চুজ করা হয় না। তাকে কিন্তু মাধ্যমে বা আমাদের বলতে পারো যে গণভোটের মাধ্যমে তাদেরকে কিন্তু ইলেক্ট করা হয়, নির্বাচন করা হয়। তাই জন্যই এই প্রজাতন্ত্র শব্দটাকে আমাদের কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, তো এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানে আমাদের এই টার্ম থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে যে হোয়াট ইজ রিপাবলিক, মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপাবলিক, এরকম প্রশ্ন আমাদের কিন্তু দিতে পারে। চলো, তারপরের প্রশ্ন দেখো, সংবিধানে মূলত কটা অনুচ্ছেদ ছিল? মানে আমাদের সংবিধান, যারা আমার 20 মিনিট শোয়ের ক্লাস করেছো, আমি সেখানেও কিন্তু তোমাদেরকে বারবার বলে দিয়েছিলাম যে আমাদের ইনিশিয়ালি কতগুলো পার্টস ছিল, ইনিশিয়ালি কতগুলো আর্টিকেলস ছিল, ইনিশিয়ালি কতগুলো আমাদের শিডিউল ছিল, সমস্ত কিছু আমি সেখানে তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। তো এটাও তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে সংবিধানে শুরুর দিকে কতগুলো আর্টিকেলস আমাদের এখানে ছিল? টোটাল 395 আর্টিকেলস ছিল। ঠিক আছে, টোটাল 395টা আর্টিকেলস ছিল। তো একবার এখানে দেখে নাও জাস্ট, যখন সংবিধান প্রথম মানে বের করা হয় 1950 সালের 26শে জানুয়ারি, সেই সময় দাঁড়িয়ে টোটাল আমাদের এটা নয়, ইনিশিয়ালি 22খানা পার্ট ছিল, 8টা শিডিউল ছিল এবং 395টা আর্টিকেল ছিল। ঠিক আছে, এরপর কিন্তু অ্যামেন্ডমেন্ট হতে থাকে এবং অ্যামেন্ডমেন্টের পরে এখন আমাদের টোটাল 25টা পার্ট রয়েছে, 12টা শিডিউল রয়েছে এবং 448টা আর্টিকেল রয়েছে। এই যে নাম্বার অফ ইনক্রিজ এবং গুরুত্বপূর্ণ কি কি আর্টিকেলস এখানে অ্যাড হয়েছে, কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা এই আর্টিকেলগুলোকে অ্যাড করা হয়েছে, এই সমস্তর উপর ডিটেল ক্লাস তোমরা কিন্তু 20 মিনিট শোতে আমার পেয়ে যাবে। আমি ওখানে ডিটেল তোমাদের করিয়ে দিয়েছি কোন অ্যামেন্ডমেন্টে কোন আর্টিকেল কিভাবে অ্যাড করা হয়েছিল। তো সেটার ডিটেল জানতে হলে অবশ্যই তোমরা 20 মিনিট শোটা দেখে নেবে। তো এখানে জাস্ট আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম, হাতে বেশি সময় নেই, এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। সংবিধানের কোন অংশ ভারতের প্রজাতন্ত্রী প্রকৃতিকে নিশ্চিত করেছে? বলো, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপালস, এক্সিকিউটিভ প্রভিশন নাকি ফেডারেল স্ট্রাকচার?
কি হবে এখানে সঠিক উত্তর? ফেডারেল স্ট্রাকচার তো কোনোভাবেই হবে না, সমাজতান্ত্রিক মানে এইটা তো কোনোভাবেই হবে না। ফান্ডামেন্টাল রাইটসও আমাদের হবে না, কারণ প্রজাতন্ত্রের প্রকৃতিকে ডিফাইন করতে পারে যেটা, সেটা একমাত্র এক্সিকিউটিভ প্রভিন্সটাই হবে। ঠিক আছে, এক্সিকিউটিভ প্রভিশন যেটা, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, আমি একটুখানি রিভিশন তোমাদেরকে দিয়ে দিই। যদি বলি ফান্ডামেন্টাল রাইটস, তাহলে এটা আমাদের পার্ট নাম্বার 3-এ রয়েছে। যদি বলি ডিরেক্টিভ প্রিন্সিপালস, তাহলে এটা আমাদের পার্ট নাম্বার 4-এ রয়েছে। এটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এ রয়েছে, তাই তো? এবং এটা আমাদের আর্টিকেল নাম্বার 36 থেকে 50-এ রয়েছে, সরি 51-তে রয়েছে। ঠিক আছে, এবং ডিরেক্টিভ প্রিন্সিপালস পরে যদি আমি দেখি ফান্ডামেন্টাল ডিউটিজের কথা, ফান্ডামেন্টাল ডিউটিজ এটা আমাদের পার্ট নাম্বার 4-এর এ, এটাতে অ্যাড করা হয়েছিল। এবং এর আর্টিকেল নাম্বার যদি আমি বলি, তাহলে হয়ে যাবে 51-এর এ। বুঝতে পারছো, এখানে আমাদের 51 দিয়ে শেষ হয়েছিল, তাই এরপর যখন আমাদের কিছু অ্যাড হলো, ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হলো, সেটা আমাদের 51-এর এতে গিয়ে অ্যাড হলো। ঠিক আছে, এবং এই যে অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে, এই ফান্ডামেন্টাল ডিউটিস, এটাকে কিসের দ্বারা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল? 42nd অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলে থাকি, কারণ এই একটাই মাত্র অ্যামেন্ডমেন্ট যেখানে আমাদের প্রিয়াম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তো এই পুরো গল্পটার বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, কোনোভাবেই উত্তর করতে পারবে না, তাই এগুলো কিন্তু জেনে রাখা ভীষণই দরকার। চলো, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে জাস্ট একটু জেনে নাও যে আমাদের প্রিয়াম্বেল, যেটা আমি বললাম যে একবার মাত্র অ্যামেন্ডমেন্ট করা হয়, এবং সেটা 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ করা হয়েছিল। সেখানে আমাদের কনস্টিটিউশনকে কিভাবে, কনস্টিটিউশনে ভারতকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই শব্দগুলো যে পরপর পরপর বসানো হয়েছে, এই পরপর সিকোয়েন্স অনুযায়ীও কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। এরকম উল্টোপাল্টা করেও পরীক্ষায় দিতে পারে, আবার যেটা সঠিক ক্রমে আছে আমাদেরকে কিন্তু সেটা বেছে নিতে হবে। প্রথমে হবে সোভারেন, তারপর হবে সোশ্যালিস্ট, তারপর সিকিউলার, তারপর ডেমোক্রেটিক, তারপরে রিপাবলিক। তাহলে রিপাবলিক শব্দটাকে আমরা সবার শেষে অ্যাড হতে দেখছি। চলো, নেক্সট কোয়েশ্চেন, আমরা, ভারতের জনগণ, এই শব্দগুলো নির্দেশ করে কি? এই শব্দগুলো পার্লামেন্টারি সুপ্রিমেসিকে নির্দেশ করে, জুডিশিয়াল সুপ্রিমেসিকে নির্দেশ করে, পপুলার সোভারেনিটি, নাকি ফেডারেল সুপ্রিমেসি? কাকে নির্দেশ করছে? অবভিয়াসলি ভাই, এটা আমাদের পপুলার সোভারেনিটিকে নির্দেশ করছে, অর্থাৎ সার্বভৌমত্ব। ঠিক আছে, সার্বভৌমত্বকে কিন্তু নির্দেশ করে থাকে আমরা, ভারতের জনগণ, এই শব্দবন্ধগুলো। নেক্সট, এখানে আমি কমপ্লিটলি তোমাদের যেটা প্রিয়াম্বেলে লেখা রয়েছে তার একটা পুরো দিয়ে দিয়েছি। দেখো, এখানে শুরুই হয়েছে কি দিয়ে? না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা, ভারতের জনগণ দিয়ে শুরু হয়েছে। এবং উই টেক প্রাইড ইন ইন্ডিয়াস ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি, এই পুরো যে প্যারাগ্রাফটা রয়েছে, এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, এই পুরো প্যারাগ্রাফটা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এসএসসি, সিজিএল এর মতো পরীক্ষায় প্রশ্ন দেয়, WBCS এর মতো পরীক্ষায় প্রশ্ন দেয়, হ্যাঁ, তোমাদের এনটিপিসিতেও পরীক্ষায় প্রশ্ন দিয়ে যেতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা, প্রথম প্যারাটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখবে। চলো, নেক্সট বলেছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিসের দ্বারা? ভারতের রাষ্ট্রপতিকে ভাই কে নির্বাচন করে থাকে? একটা ইলেকটোরাল কলেজ নির্বাচন করে থাকে, যেটা বোথ হাউস থেকে এই ইলেকটোরাল কলেজটা বানানো হয়, মানে বোথ হাউসের মেম্বাররাই কিন্তু এখানে উপস্থিত থাকে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 54-তে আমরা এই ইলেকশনটা পাবো, ইলেকশন অফ প্রেসিডেন্ট, এবং সেখানে লোকসভা, রাজ্যসভা দুটোর থেকেই ইলেক্টেড মেম্বার থাকে, এবং থাকে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সমস্ত স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড মেম্বাররা, তারা মিলে নির্বাচন করে থাকে প্রেসিডেন্টকে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো, কোন সংবিধানে বা কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দকে যুক্ত করা হয়েছে? একটু আগেই বললাম 42তম সংশোধনের দ্বারাই কিন্তু যুক্ত করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কোন সাংবিধানিক মূল্যকে প্রতিফলিত করে? লিবার্টি, ইকুয়ালিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, নাকি জুডিশিয়াল রিভিউ? এখানে ইন্ডিয়ান আর্মি, নেভি আর তোমার এয়ারফোর্স, তিনজনেরই আমরা সম্মিলিত ট্যাবলিউ দেখতে পাই, কুচকাওয়াজে আমরা তিনজনেরই প্যারেড দেখতে পাই। তাহলে আমাদের কি হবে?
ইউনিটি ইন ডাইভার্সিটি, এবং বিভিন্ন স্টেটের থেকে প্যারেড হয় এখানে, বিভিন্ন স্টেটের ট্যাবলু বের করা হয়, অর্থাৎ এত ডাইভার্সিটি রয়েছে আমাদের, এত বিভাজন রয়েছে ভাষার দিক থেকে, ধর্মের দিক থেকে, কিন্তু তার মধ্যেও ইউনিটি আমরা এখানে দেখতে পাই এই কুচকাওয়াজের মধ্যে। তো ইউনিটি ইন ডাইভার্সিটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে ভারতের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ একটা মহান বার্ষিক অনুষ্ঠান, অবশ্যই, এবং ভারতের সংবিধানের প্রস্তাবনায় বেশ কয়েকটি মূল সাংবিধানিক মূল্যবোধের চাক্ষুষ উপস্থাপনা হিসেবে কাজ করে। এটা প্রাথমিকভাবে কি বিষয়কে প্রতিফলিত করে? আচ্ছা, এটা কোয়েশ্চেন নয়, এটা আগেরটারই আমি বলে দিচ্ছি। ইউনিটি ইন ডাইভার্সিটি, sovereignty and democracy, supremacy, rule of law, justice, liberty, equality, fraternity, এগুলোকে প্রতিফলিত করছে, ন্যাশনাল স্ট্রেংথ অ্যান্ড সেলফ রিলায়েন্সকে এবং সেকুলারিজমকে, এই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু প্রতিফলিত করে। ওখানে অপশানে যদি ইউনিটি ইন ডাইভার্সিটির বদলে বাকিগুলোর মধ্যে যে কোনো একটা উত্তর মানে অপশানে থাকতো, আমরা কিন্তু সেটাকেই উত্তর করব। নেক্সট দেখো, বলেছে প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি প্রথম 1950 সালে কে শপথ বাক্য পাঠ করেছিলেন প্রশ্ন এসেছিল, তা রাজেন্দ্র প্রসাদ আমাদের উত্তর হয়েছিল। তাহলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তোমাদের কাছে প্রশ্ন থাকলো 1950-তে সিজেআই কে ছিলেন? সিজেআই কে ছিলেন? কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদকে? তোমরা বলবে। চলো নেক্সট, আর্টিকেল নাম্বার 60-র মধ্যে আমরা এটাকে দেখতে পাচ্ছি, যেখানে প্রেসিডেন্ট প্লেজেস টু প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল। প্রেসিডেন্টের এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, বলেছে প্রজাতন্ত্র দিবস 2025 নয়াদিল্লির কোন আনুষ্ঠানিক রুটে এটা অনুষ্ঠিত হয়েছিল? তো সেটা তোমরা বলো। 24 মিনিট কিন্তু অলরেডি পেরিয়ে গেছে, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। দেখা যাক আমরা এটা করতে পারি নাকি সলভ। অবশ্যই এটা কর্তব্য পথ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখন বর্তমানে ওই পথটার নাম করা হয়েছে কি? কর্তব্য পথ। তো ওটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে লোকেশন কর্তব্য পথ, ডেট জানুয়ারি 26, 2025, যেটা আমাদের 76তম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছিল। সেখানে থিম রাখা হয়েছিল স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। ওকে, অ্যান্ড এখানে চিফ গেস্ট হিসেবে ছিলেন ইন্দোনেশিয়ার মিস্টার সুবিআন্তো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে নিচের কোনটি 26শে নভেম্বর 1949-এ কার্যকরী হয়েছিল? তো সেখানে আমাদের সঠিক উত্তর কি হবে? সিটিজেনশিপ প্রভিশন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। 26শে নভেম্বর 1949-এ সিটিজেনশিপ প্রভিশনকে কার্যকর করা হয়েছিল। নেক্সট দেখো কি বলেছে, কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দেওয়া হয়? আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল নাম্বার 352, এবং এই তিনটে আর্টিকেল আমি বলেছিলাম তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখবে। তার কারণ আমি যদি আর্টিকেল নাম্বার 352-কে বলি যে এটা হচ্ছে গিয়ে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 হচ্ছে আমাদের স্টেট এমার্জেন্সি, এবং আর্টিকেল 360 হয়ে যাচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির আর্টিকেল। তো এই তিনটে আর্টিকেল আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? এবং স্টেট এমার্জেন্সি যখন দেখা যায় সেখানে কিন্তু রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা জারি করা হয়, বাট ন্যাশনাল এমার্জেন্সির আমরা কোথায় পাবো? 352-তে গিয়ে পাবো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে থাকেন? অবভিয়াসলি আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর কি মজার কথা, সেই সিজেআই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আবার মানে যিনি প্রেসিডেন্ট তাকে শপথ বাক্য পাঠ করান। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? ভাই একজনেরই আছে, দ্যাট ইজ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট চাইলে লোকসভাকে ভেঙে দিতে পারেন। অ্যান্ড 24 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি কোন অংশে রয়েছে? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে পার্ট 9, এবং 26 মিনিট অলরেডি হয়ে গেছে, আমরা আর লাস্ট দুটো প্রশ্ন রয়েছে। আচ্ছা চলো, এই দুটো প্রশ্ন থাকবে তোমাদের হোমওয়ার্ক। কেন? তার কারণ এখানে ভারতের প্রজাতন্ত্র দিবসের 2025 সংবিধান কার্যকর হওয়ার মানে এটা একদম রিসেন্ট ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন করেছে, এটা তোমরা উত্তর করে দিতেই পারবে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ ইট যে প্রজাতন্ত্র দিবস 2025 উদযাপনের থিম কি ছিল? তো আমি ঘড়িবাবুকে বন্ধ করে দিচ্ছি, আমাদের 26 মিনিটের থেকে একটু বেশি, 26 মিনিট 30 সেকেন্ড মতো একটা টাইম লেগেছে। তো যাই হোক, অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে তোমাদেরকে করিয়ে দিয়েছি। এই প্রশ্নটাও তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, কারণ এগুলো অলরেডি আমি তোমাদের ব্যাখ্যা করার সময় বলে দিয়েছি, তাই এগুলো আমি আর নতুন করে করালাম না। ব্যাখ্যা করার টাইমে বলেছি বলে এটা তোমরা নিজেরাই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে উত্তর করে
করে জানাবে। আর আমি প্রত্যেকের কমেন্টস দেখব। সকলকে বলে দিই যে এই পিডিএফ পেতে গেলে তুমি কি করবে। পিডিএফ পেতে গেলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এটা হলো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এখানে তুমি সরাসরি লিঙ্কে মানে সরাসরি তুমি এখান থেকে স্ক্যান করে জয়েন করে যেতে পারো, অথবা আমি তোমাদের যেটা কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করেও জয়েন করে যেতে পারবে। আরেকটা কথা বলে দিই, এই রিপাবলিক ডে উপলক্ষে আমাদের টেস্ট প্রাইমে কিন্তু আবারও ফিরিয়ে আনা হয়েছে ডাবল ভ্যালিডিটি। তো 12 মাসের জন্য আমরা টেস্ট প্রাইম সচরাচর দিয়ে থাকি, কিন্তু এখন তোমরা Y1012 এই কোডটাকে ভুলবে না। Y1012 এই কোডে একমাত্র টেস্ট প্রাইম ডাবল ভ্যালিডিটিতে তুমি পেয়ে যাবে 26 জানুয়ারির জন্য। তো অবশ্যই করে যারা এখনো টেস্ট প্রাইম নাওনি, যেখান থেকে তুমি মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সাবজেক্ট বেসড মক, টপিক বেসড মক, সমস্ত ভারতের যত পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম হয় সমস্ত পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারবে। মক টেস্ট না দিলে তোমার কিন্তু অ্যাকিউরেসি বাড়বে না, কনফিডেন্স বিল্ড আপ হবে না। তো অবশ্যই মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো। পাশাপাশি WBSSC গ্রুপ সিডির কুইক রিভিশন ব্যাচে যদি তোমরা জয়েন হয়ে যেতে চাও তাহলে অবশ্যই হয়ে যেতে পারো। ডিটেল জানতে হলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। আর অবশ্যই Y1012 কোডটাকে ইউজ করতে ভুলবে না। চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো স্পেশাল ক্লাসে, এবং এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। 26 মিনিটে 26টা কোয়েশ্চেন অলমোস্ট আমরা ডান করে ফেললাম। চলো, অল দ্য বেস্ট সকলকে। অ্যান্ড যেতে যেতে আবারও বলে দিই হ্যাপি রিপাবলিক ডে এবং জয় হিন্দ, জয় ভারত।